হাওড়া স্টেশনের সন্ধ্যা যেন প্রতিদিনের মতোই স্বপ্ন আর বাস্তবতার মিশেলে জীবন্ত হয়ে উঠেছিল। বিশাল প্ল্যাটফর্ম জুড়ে যাত্রীদের অবিরাম ঢেউয়ের মাঝে এক অন্ধকার কোণে একা বসেছিল একটি ছেলে। তার চাপা ফোঁপানি এতটাই মৃদু ছিল যে চারপাশের হইচই, ট্রেনের তীব্র সিটি আর অ্যানাউন্সমেন্টের গর্জনের মধ্যে একেবারে হারিয়ে যাচ্ছিল। কিন্তু তার চোখের গভীরে লুকিয়ে থাকা সেই অবর্ণনীয় যন্ত্রণা যদি কেউ একবার মন দিয়ে দেখত, তাহলে যে কোনো মানুষের হৃদয় কেঁপে উঠত অসহায়তায়। আর সেই মহিলা টিকিট চেকার যা করলেন তা দেখে মানবতা নিজেই চোখের জল মুছতে বাধ্য হয়ে পড়েছিল। হাওড়া স্টেশনের সন্ধ্যা সব সময়ের মতোই শোরগোলে ভরপুর ছিল। প্ল্যাটফর্মে যাত্রীদের প্রচণ্ড ভিড় উপচে পড়ছিল। অ্যানাউন্সমেন্টের আওয়াজ বাতাসে ভেসে বেড়াচ্ছিল। কোথাও চায়ের দোকানদারদের ডাক শোনা যাচ্ছিল, কোথাও কুলিদের চিৎকার একে অপরের সঙ্গে মিশে যাচ্ছিল। ট্রেনের সিটির শব্দ পুরো পরিবেশকে আরও অস্থির করে তুলছিল। সবকিছু একসঙ্গে চলছিল, যেন প্রত্যেকেরই নিজের গন্তব্যে পৌঁছানোর প্রবল তাড়া ছিল। এই ছুটোছুটির ভিড়ের মাঝে দাঁড়িয়েছিল মেঘনা, রেলওয়েতে নতুন যোগ দেওয়া এক তরুণী টিকিট চেকার। এটাই তার প্রথম বড় ডিউটি ছিল। নতুন ইউনিফর্ম এখনও তার শরীরে পুরোপুরি মানিয়ে যায়নি। কোথাও একটু ঢিলে লাগছিল, আবার কোথাও একটু টাইট লাগছিল, কিন্তু সেই ইউনিফর্মের ভিতরে যে দায়িত্ব ছিল তার ভার মেঘনা স্পষ্ট অনুভব করছিল। সে বারবার চারদিকে চোখ বুলাচ্ছিল, যেন ভয় ছিল কোথাও কোনো ভুল না হয়ে যায়। প্রত্যেক যাত্রীর মুখ ভালো করে দেখছিল, প্রত্যেকটি নড়াচড়ার ওপর সজাগ দৃষ্টি রাখছিল। তার মুখে হালকা উদ্বেগ ছিল, সঙ্গে এক অদ্ভুত গর্বও ছিল। কারণ আজ সে আর শুধু মেঘনা ছিল না, আজ সে রেলওয়ের ইউনিফর্ম পরা এক দায়িত্বশীল মানুষ, একজন এমন টিকিট চেকার যার কাঁধে শত শত যাত্রীর নিরাপত্তা, অনুশাসন আর ভরসার ভার চেকে বসেছিল। মেঘনার ডিউটি সেই ট্রেনে লাগানো হয়েছিল যা হাওড়া থেকে বারাণসী যাচ্ছিল। ডিউটি সামলানোর আগেই তাকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল যে এই রুট সংবেদনশীল বলে বিবেচিত হয় এবং এখানে সামান্যতম অসতর্কতাও ভারী ক্ষতি ডেকে আনতে পারে। তাকে সব অবস্থায় সতর্ক থাকতে হবে। সিনিয়র অফিসারদের নির্দেশ তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। নিয়ম ভাঙবে না, আবেগের বশে ভেসে যাবে না, প্রত্যেক যাত্রীর উপর তীক্ষ্ণ নজর রাখবে, প্রত্যেক সন্দেহজনক হরকতকে তাৎক্ষণিক ধরবে। এই কথাগুলো যেন তার কানে বারবার বাজছিল। মেঘনা মনে মনে সেই কথাগুলো বারবার আওড়ানোর চেষ্টা করছিল, নিজেকে শক্ত করে তুলছিল, নিজের ভিতরের নরমতার ওপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছিল। কিন্তু তবু তার মন বারবার অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছিল। তার চিন্তা অনায়াসেই নিজের গ্রামের দিকে চলে যাচ্ছিল। বারাণসীর সেই মাটি, সেই খোলা মাঠ, সেই সরল আর সত্যিকারের জীবন তার চোখের সামনে ভেসে উঠছিল। সেই সরলতা যেখানে দেখানোর বোঝা ছিল না, নিয়মের কঠোরতা ছিল না, শুধু আপন করে নেওয়ার অনুভূতি ছিল আর মানবিকতা ছিল। তার মনে হচ্ছিল যেন এই ট্রেন শুধু যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্যই চলছে না, বরং তাকে ধীরে ধীরে তার অতীতের সঙ্গে, তার শিকড়ের সঙ্গে আর তার হারিয়ে যাওয়া সরলতার সঙ্গে আবার যুক্ত করছে। যেন প্রত্যেক কামরা, প্রত্যেক চাকা আর প্রত্যেক রেললাইন তাকে স্মরণ করিয়ে দিচ্ছিল যে ইউনিফর্ম পরার আগেও সে একজন মানুষ ছিল, আর হয়তো সবার আগে সেই ছিল। ট্রেন আসতে এখনও কিছু সময় ছিল, তাই মেঘনা প্ল্যাটফর্মে পাহারা দিতে শুরু করল। সে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, যেন প্রত্যেক পদক্ষেপের সঙ্গে নিজের দায়িত্বকে আরও গভীরভাবে অনুভব করছিল। তার দৃষ্টি সব সময় এদিক ওদিক ঘুরছিল, প্রত্যেক মুখকে ভালো করে দেখতে দেখতে প্রত্যেকটি হালচালের উপর তীক্ষ্ণ নজর রাখছিল। ঠিক তখনই তার চোখ প্ল্যাটফর্মের এক কোণে গিয়ে থেমে গেল। ভিড় থেকে কিছুটা দূরে, যেন পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে একটি ছেলে মাটিতে বসেছিল। তার পোশাক সাধারণ ছিল, চুল এলোমেলো ছিল, মুখে গভীর ক্লান্তি আর কোনো অকথিত যন্ত্রণায় ভরা মনে হচ্ছিল। সে মাথা নিচু করে বসে কাঁদছিল। না কোনো জোরালো আওয়াজ ছিল, না কোনো হইচই, শুধু নিঃশব্দে গড়িয়ে পড়া অশ্রু ছিল। এমন অশ্রু যেন যন্ত্রণাও এখন আর আওয়াজ করতে চায় না। মানুষ তার পাশ দিয়ে একের পর এক চলে যাচ্ছিল। কেউ তাড়ায় ছিল, কেউ ফোনে মগ্ন ছিল, কেউ নিজে ট্রেন ধরার ব্যস্ততায় ছিল। পা চলছিল, ভিড় বয়ে যাচ্ছিল, কিন্তু কেউ একবার থেমে সেই ছেলের দিকে ভালো করে তাকানোর চেষ্টাও করেনি, যেন সে সেখানে ছিলই না। মেঘনার পা নিজে থেকেই ধীর হয়ে গেল। সে কয়েক মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে রইল। সেই একটি দৃশ্য তার ভিতরে তুমুল আলোড়ন তুলে দিয়েছিল। তার মনে দুটো কণ্ঠস্বর একসঙ্গে বাজছিল। একটা কণ্ঠস্বর বলছিল, ডিউটিতে মন দাও, সবার কাছে থামা ঠিক নয়, নিয়ম সবার উপরে। কিন্তু দ্বিতীয় কণ্ঠস্বর ধীরে ধীরে তার হৃদয়ে নেমে আসছিল, খুব ধীরে, খুব সত্যি। সেটা বলছিল, যদি এটা তোমার ভাই হতো, যদি এটা তোমার গ্রামের কোনো আপনজন হতো, তাহলে কি তুমি এভাবে এগিয়ে যেতে? নতুন চাকরির প্রথম দিন ছিল, ইউনিফর্ম এখনও নতুন ছিল, দায়িত্ব ভারী ছিল, আর সামনে মাটিতে বসে কাঁদতে থাকা একটি ছেলে ছিল।
মেঘনা সেখানেই দাঁড়িয়েছিল, যেন তার সামনে শুধু একজন মানুষ নয়, বরং তার পুরো চিন্তাধারার পরীক্ষা রেখে দেওয়া হয়েছে। মেঘনা একটা গভীর শ্বাস নিল। সে নিজের ভিতরে উঠে আসা আলোড়নকে সামলে নিল এবং নিজেকে শান্ত করে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। তার পা সাবধানী ছিল, কণ্ঠস্বর সংযত ছিল, যাতে সামনে বসা মানুষটি আরও বেশি ভয় না পায়। তার ভালো করে মনে ছিল যে টিকিট চেকারের ইউনিফর্ম অনেক সময় ভরসার চেয়ে ভয়ই বেশি তৈরি করে, বিশেষ করে যখন সামনে কোনো দুর্বল, ভাঙা আর আগে থেকেই ভয় পাওয়া মানুষ থাকে। ভাই, ঠিক আছো? মেঘনা খুব নরম স্বরে জিজ্ঞাসা করল। ছেলেটি ধীরে ধীরে মাথা তুলল। যেই তার চোখ ইউনিফর্মের উপর পড়ল, তার চোখে ভয় নেমে এলো। অশ্রু আরও জোরে বইতে লাগল, হাত কাঁপতে শুরু করল, কিন্তু সে কিছু বলতে পারল না। শুধু সেইভাবে বসে রইল, যেন শব্দগুলোও তার সঙ্গে ছেড়ে চলে গেছে। মেঘনা তৎক্ষণাৎ বুঝতে পারল যে এখন তাকে আরও বেশি সতর্কতার সঙ্গে আচরণ করতে হবে। ভয় পেও না, সে অত্যন্ত ধীর স্বরে বলল। আমি এই রেলওয়ের টিকিট চেকার, তোমাকে সাহায্য করতে এসেছি। ছেলেটি হালকাভাবে মাথা নাড়ল, কিন্তু তার চোখে এখনও ভরসার কোনো স্পষ্ট ছায়া ছিল না। সে নিজের হাঁটু দুটো শক্ত করে ধরে বসে রইল, যেন পুরো দুনিয়া থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। মেঘনা তার খুব কাছে গেল না। সে কিছুটা দূরত্ব বজায় রেখে সেখানেই মাটিতে বসে পড়া ভালো মনে করল। ইউনিফর্ম আর মানুষের মাঝের দেওয়ালটাকে একটু কমানোর চেষ্টা ছিল সেটা। তোমার নাম কি? সে আবার সেই নরম স্বরে জিজ্ঞাসা করল। বিহান। ছেলেটি কাঁপা গলায় উত্তর দিল। এখানে একা কেন বসে আছো? মেঘনা পরের প্রশ্ন করল। কয়েক সেকেন্ডের জন্য গভীর নীরবতা নেমে এলো। প্ল্যাটফর্মের শোর, অ্যানাউন্সমেন্টের আওয়াজ, মানুষের ছুটোছুটি, সব কিছু যেন সেই কোণ পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে থেমে গিয়েছিল। তারপর বিহান খুব ধীর স্বরে বলল, আমার বাড়ি যেতে হবে। বাড়ি কোথায়? মেঘনা জিজ্ঞাসা করল। বারাণসী, বিহান বলল। এটা শুনেই মেঘনার হৃদয় যেন এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। বারাণসী, সেই জায়গা যেখান থেকে সে নিজে এসেছিল, সেই মাটি, সেই নাম, সেই আপন করে নেওয়ার অনুভূতি। সেই একটি শব্দ দুজনের মাঝে অজান্তেই এমন এক সম্পর্ক গড়ে দিয়েছিল যার কোনো পরিচয়ের প্রয়োজন ছিল না, এবং বেশি শব্দেরও প্রয়োজন ছিল না। যেন ভাগ্যই ভিড়ে ভরা প্ল্যাটফর্মে দুজন অপরিচিত জীবনকে একে অপরের সামনে এনে দাঁড় করিয়েছিল। বিহান কয়েক মুহূর্ত চুপ থেকে নিজের শ্বাস সামলে নিল এবং তারপর ধীরে ধীরে নিজের গল্প বলতে শুরু করল। তার গলায় ক্লান্তিও ছিল, আর এমন যন্ত্রণাও যাকে শব্দে বাঁধা সহজ নয়। সে বারাণসীর এক ছোট গ্রামের বাসিন্দা ছিল। সেখানে তার দুনিয়া খুব ছোট ছিল, কিন্তু আপন করে নেওয়ার অনুভূতিতে ভরা ছিল। তার বাবা অনেক দিন ধরে অসুস্থ ছিলেন, চিকিৎসা চলছিল, ওষুধ বদলানো হচ্ছিল, কিন্তু অবস্থার কোনো বিশেষ উন্নতি হয়নি। ঘরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। চিকিৎসার দৈনন্দিন খরচের বোঝা এত বেড়ে গিয়েছিল যে অনেকবার ঘরে দুবেলা খাবারের ব্যবস্থাও কঠিন হয়ে পড়ত। মায়ের চোখে চিন্তা আর বাবার অসহায় দৃষ্টি বিহানকে ভিতর থেকে ভেঙে দিত। ঠিক সেই সময় গ্রামে এক লোক এসেছিল। সে নিজেকে কোনো বড় শহরের সঙ্গে যুক্ত বলে পরিচয় দিয়েছিল। কলকাতায় ভালো কাজের প্রতিশ্রুতি দিয়েছিল, বড় বড় কথা বলেছিল, তাড়াতাড়ি টাকা পাওয়ার আশ্বাস দিয়েছিল, এবং বিহানকে এমন স্বপ্ন দেখিয়েছিল যাতে ঘরের দারিদ্র্য শেষ হয়ে যায়, বাবার চিকিৎসা হয়ে যায় এবং মায়ের মুখে আবার শান্তি ফিরে আসে। সেই আশ্বাসে বিহান ঘর ছেড়ে দিয়েছিল। বেশি প্রশ্ন না করে, কোনো অভিজ্ঞতা ছাড়াই সে কলকাতায় চলে এসেছিল। কিন্তু এখানে এসে তাকে খুব তাড়াতাড়ি বুঝতে হয়েছিল যে সেই প্রতিশ্রুতি শুধু একটা মিথ্যে ছিল। স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেই লোক তাকে সেখানেই ফেলে রেখে চলে গিয়েছিল। না কোনো কাজ দিয়েছিল, না কোনো পথ দেখিয়েছিল। আর তারপর সেই লোক আর কখনো ফিরে আসেনি। বিহানের কাছে না কোনো ঠিকানা ছিল, না কোনো চেনা জানা, না কোনো সাহায্য। যে কয়েকটা টাকা তার কাছে ছিল সেগুলো কয়েকদিনেই শেষ হয়ে গিয়েছিল। তার কাছে ফোন পর্যন্ত ছিল না যাতে ঘরে কাউকে খবর দিতে পারে। সে সেই স্টেশনেই সেই ভিড়ের মাঝে একা পড়ে গিয়েছিল, হাজারো মানুষের মাঝে, কিন্তু পুরোপুরি একা। সকাল থেকে সে সেই প্ল্যাটফর্মেই বসেছিল, মানুষকে আসা যাওয়া দেখছিল। কারোর হাতে ব্যাগ ছিল, কারোর মুখে তাড়া ছিল, কেউ আপনজনের সঙ্গে ফোনে কথা বলছিল, আর সে শুধু ভাবছিল এখন আর কি করবে, কোথায় যাবে, কার কাছে সাহায্য চাইবে। বলতে বলতে তার গলা ভারী হয়ে গিয়েছিল এবং চোখ থেকে আবার অশ্রু গড়িয়ে পড়ছিল। সে নিজেকে সামলানোর চেষ্টা করছিল, কিন্তু যন্ত্রণা শব্দের আগেই বেরিয়ে আসছিল। মেঘনা চুপচাপ তার পুরো কথা শুনছিল। সে মাঝে কোনো প্রশ্ন করেনি, কোনো বাধা দেয়নি, শুধু শুনছিল। তার ভিতরে রাগও ছিল আর গভীর দুঃখও ছিল।
রাগ সেই লোকের ওপর যে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিল, রাগ সেই ব্যবস্থার ওপর যে এমন ছেলেদের এভাবে গিলে ফেলে। আর দুঃখ এই জন্য যে এই গল্প শুধু বিহানের নয়, এটা সেই শত শত হাজারো ছেলের গল্প যারা বাধ্য হয়ে নিজের গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ে, বড় শহরের দিকে আশা নিয়ে যায় এবং সেখানে এসে প্রতারিত হয়, ভেঙে পড়ে। সেই মুহূর্তেই মেঘনা মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল যে সে বিহানকে এই অবস্থায় একা ছাড়তে পারবে না। কিন্তু সেই সঙ্গে সঙ্গে তার নিজের চাকরি, তার ইউনিফর্ম আর তার সঙ্গে যুক্ত নিয়মগুলো তার সামনে এসে দাঁড়িয়েছিল। দায়িত্বের ভয়, নিয়ম ভাঙার ভয় আর ভবিষ্যতের চিন্তা সব একসঙ্গে তার মনে ঘুরপাক খাচ্ছিল। ইউনিফর্ম তাকে স্মরণ করিয়ে দিচ্ছিল যে সে শুধু একজন মানুষ নয়, বরং একজন অফিসারও। তবু সেই অভ্যন্তরীণ উথালপাথালের মাঝেও মেঘনা স্থির করে নিয়েছিল যে সে মানবিকতাকে পিছনে ফেলবে না। সে একটা গভীর শ্বাস নিল, নিজেকে সামলে নিল এবং শান্ত কিন্তু ভরসায় ভরা স্বরে বলল, আমি আজ যে ট্রেনে টিকিট চেকারের ডিউটিতে আছি সেই ট্রেনই বারাণসী যাচ্ছে। এটা শুনে বিহান অবাক হয়ে তার দিকে তাকালো। তার চোখে প্রথমবার আশার একটা হালকা আলো দেখা গেল, যেন অন্ধকারে কোথাও দূরে একটা ছোট্ট প্রদীপ জ্বলে উঠেছে। কিন্তু পরের মুহূর্তেই ভয় আবার তাকে জড়িয়ে ধরল। সে দ্বিধায় বলল, কিন্তু আমার কাছে টিকিট নেই। মেঘনা তার চোখের দিকে সরাসরি তাকালো, কোনো কঠোরতা ছাড়া, কোনো ভয় ছাড়া, এবং খুব সংযত স্বরে বলল, প্রথমে ভয় করা বন্ধ করো, বাকিটা আমি দেখে নেব। এটা বলার সময় মেঘনা নিজেও জানত না যে সামনে কি হবে, কোন প্রশ্ন উঠবে, কোন নিয়ম তার সামনে দেওয়াল হয়ে দাঁড়াবে। কিন্তু তার এটুকু জানা ছিল যে এই মুহূর্তে বিহানের নিয়মের লম্বা তালিকার চেয়ে ভরসার সবচেয়ে বেশি প্রয়োজন, আর সেই ভরসা আজ সে দেবে। ট্রেন আসার ঘোষণা শুরু হয়ে গিয়েছিল। অ্যানাউন্সমেন্টের আওয়াজ প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ল এবং আরেকবার সেখানে হালচাল তীব্র হয়ে উঠল। মানুষ এদিক ওদিক ছুটতে শুরু করল, কারো নিজের কামরা মনে পড়ে গিয়েছিল, কেউ মালপত্র সামলাচ্ছিল। আওয়াজ বাড়ছিল এবং পরিবেশে সেই পরিচিত হইচই ফিরে এসেছিল যা প্রত্যেক ট্রেন আসার আগে স্টেশনকে ঘিরে ধরে। মেঘনা দাঁড়িয়ে উঠল। সে এক মুহূর্তের জন্য চারদিকে তাকালো এবং তারপর বিহানের দিকে নিজের হাত বাড়িয়ে দিল। চলো, সে শুধু এটুকুই বলল, আমি তোমার সঙ্গে আছি। বিহান ধীরে ধীরে তার হাত ধরল এবং উঠে দাঁড়াল। তার হাত ঠান্ডা ছিল, যেন ভয় এখনও পুরোপুরি যায়নি। তার মুখে ভয় এখনও স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু সেই ভয়ের পিছনে একটা হালকা আশাও ঝলমল করছিল, যেন অনেক লম্বা অন্ধকারের পর কোথাও দূরে একটা ছোট্ট প্রদীপ জ্বলে উঠেছে। হাওড়ার সেই প্ল্যাটফর্মে সেই ভিড় আর শোরগোলের মাঝে টিকিট চেকারের নতুন ইউনিফর্ম পরা এক মহিলা নিজের জীবনের প্রথম বড় সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সিদ্ধান্ত শুধু একটা ছেলেকে বাড়ি পৌঁছে দেওয়ার ছিল না, এই সিদ্ধান্ত নিজেকে স্মরণ করিয়ে দেওয়ার ছিল যে ইউনিফর্ম মানবিকতাকে ঢেকে রাখার জন্য হয় না। এই সিদ্ধান্ত নিজেকে একজন অফিসারের আগে একজন মানুষ প্রমাণ করার ছিল। ট্রেন প্ল্যাটফর্মে এসে থামল, তখন চারদিকে হঠাৎ আরও বেশি হালচাল শুরু হয়ে গিয়েছিল, যেন পুরো স্টেশন একসঙ্গে শ্বাস নিতে শুরু করেছে। মানুষ নিজের ব্যাগ তুলে দ্রুত কামরার দিকে এগিয়ে যাচ্ছিল, কেউ ধাক্কা দিচ্ছিল, কেউ রাস্তা তৈরি করছিল। অ্যানাউন্সমেন্টের আওয়াজ বারবার বাজছিল এবং সিটির তীব্র আওয়াজ পরিবেশে অস্থিরতা ছড়াচ্ছিল। মেঘনা বিহানের দিকে তাকালো। সে সেখানেই দাঁড়িয়েছিল, একটু সিটিয়ে, ভয় পেয়ে। তার মুখে ভয় স্পষ্ট ফুটে উঠছিল। এই ভয় ট্রেনের ছিল না, এই ভয় সেই অজানা যাত্রার ছিল, যেখানে সে টিকিট ছাড়া, কোনো সাহায্য ছাড়া আর কোনো ভরসা ছাড়াই এগিয়ে যাচ্ছিল। মেঘনা মনে মনে নিজেকে শক্ত করল। সে স্থির করে নিয়েছিল যে এখন আর পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। যা করার ছিল সেটা এই মুহূর্তেই করতে হবে। সে বিহানকে খুব ধীর স্বরে বলল যে সে তার একদম কাছে থাকবে এবং কারো সঙ্গে কিছু বলবে না, শুধু তার সঙ্গে চলবে। দুজনে ধীরে ধীরে ট্রেনের কামরার দিকে এগিয়ে গেল। ভিড় এত বেশি ছিল যে কারো নজর তাদের দিকে যায়নি। মানুষ নিজের নিজের কাজে ব্যস্ত ছিল, কিন্তু মেঘনার হৃদয়ে জোরে জোরে ধকধক করছিল। তার কাছে প্রত্যেক মুখে সন্দেহ দেখা যাচ্ছিল, যেন সবাই দেখছে, যেন প্রত্যেক চোখ প্রশ্ন করছে। ইউনিফর্মের বোঝা সেই মুহূর্তে তারও ভারী মনে হচ্ছিল। বিহান নিজের ব্যাগ শক্ত করে ধরে রেখেছিল, যেন সেটাই তার শেষ নিরাপত্তা। ট্রেনের দরজায় উঠতে গিয়ে তার পা হঠাৎ কাঁপতে শুরু করল। ভিড়ের ধাক্কায় তার ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছিল। সেই মুহূর্তে মেঘনা না ভেবেই তার হাত শক্ত করে ধরে ফেলল ভরসার সঙ্গে। সেই একটি স্পর্শে বিহান প্রথমবার অনুভব করল যে এই যাত্রায় সে আর একা নয়, ভিড়ের সমুদ্রে কেউ আছে যে তার পাশে দাঁড়িয়ে আছে। আর হয়তো এই অনুভূতি এই পুরো যাত্রার সবচেয়ে বড় টিকিট ছিল। কামরার ভেতর পা রাখতেই এক অদ্ভুত ঘুটঘুটে অনুভূতি হলো। বাতাস ভারী মনে হচ্ছিল, যেন দেয়ালগুলোতেও যাত্রার ক্লান্তি জমে গেছে। মানুষ নিজের নিজের সিটে বসে পড়েছিল, কেউ ঘুমের প্রস্তুতি নিচ্ছিল, কেউ বালিশ গুছাচ্ছিল, কেউ ফোন বন্ধ করছিল। কিছু মুখ ক্লান্ত ছিল, কিছু নির্লিপ্ত,
আর কিছু এমনও ছিল যাদের চোখে শুধু নিজের গন্তব্যের তাড়া ছিল। মেঘনা আরেকবার চারদিকে চোখ বোলাল। সে বিহানকে জানালার পাশে একটা খালি সিটে বসিয়ে দিল, যেন তাকে কিছুটা খোলা বাতাস আর কিছুটা শান্তি দিতে চায়। বিহান যেই সিটে বসে পিঠ ঠেকালো, তার মুখ থেকে স্বস্তির একটা লম্বা শ্বাস বেরিয়ে এলো। কয়েক মুহূর্তের জন্য মনে হলো যেন তার শরীর ঢিলা হয়ে গেছে, কিন্তু ভয় এখনও পুরোপুরি যায়নি। সে মেঘনার দিকে তাকালো, চোখে সেই প্রশ্ন, সেই আশঙ্কা। ধীর আর কাঁপা গলায় সে জিজ্ঞাসা করল, যদি কেউ টিকিট চায় তাহলে কি হবে? মেঘনা না ঘাবড়ে, না এদিক ওদিক তাকিয়ে তাকে তাৎক্ষণিক শান্ত থাকার ইশারা করল। তার স্বর ধীর ছিল, কিন্তু তাতে এক অদ্ভুত স্থিরতা ছিল। তুমি শুধু শান্ত হয়ে বসে থাকো, সে বলল, বাকিটা আমি সামলে নেব। এই ভরসা শুধু তার শব্দে ছিল না, এটা তার চোখে স্পষ্ট ফুটে উঠছিল। সেই চোখগুলোই বলছিল যে যাই হোক না কেন, এই মুহূর্তে সে একা নয়। বিহান হালকাভাবে মাথা নাড়ল এবং জানালার বাইরে তাকাতে লাগল। বাইরে অন্ধকার ধীরে ধীরে গাঢ় হচ্ছিল, আর সেই অন্ধকারের মাঝে তার হৃদয়ে প্রথমবার কিছুটা আলো নেমে আসছিল। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করল। চাকার শব্দের সঙ্গে সঙ্গে কলকাতার আলোগুলো একে একে পিছনে পড়ে যাচ্ছিল। জানালার বাইরে অন্ধকার আর গতি যেন একে অপরের হাত ধরে ছুটছিল। শহর পিছনে পড়ে যাচ্ছিল, আর তার সঙ্গে সঙ্গে গত কয়েক ঘন্টার ভয়, শোরগোল আর হইচইও। বিহান নীরবে বাইরে তাকিয়েছিল। তার চোখ প্রত্যেকটি পেরিয়ে যাওয়া আলোকে ধরার চেষ্টা করছিল, যেন প্রত্যেক ঝলকের সঙ্গে তার ভিতরে বসে থাকা ভয়টুকু একটু একটু করে কমে যাচ্ছিল। তার মুখে এখনও ক্লান্তি ছিল, কিন্তু এখন আর আগের মতো ভয় ছিল না। সে চুপ ছিল, কিন্তু এই নীরবতা এখন ভাঙার আগের নয়, বরং সামলে নেওয়ার পরের। মেঘনা দরজার কাছে দাঁড়িয়েছিল। তার দৃষ্টি এদিক ওদিক ঘুরছিল, কিন্তু তার মন কোনো অন্যের দিকে ছিল না, শুধু বিহানের দিকে। তার কাছে প্রত্যেক মুহূর্ত মনে হচ্ছিল কেউ এসে প্রশ্ন করতে পারে, কেউ টিকিট চাইতে পারে, কেউ তার এই সিদ্ধান্তের উপর আঙুল তুলতে পারে। নতুন চাকরি, প্রথম ডিউটি আর এত বড় ঝুঁকি, এই তিনটে কথা একসঙ্গে তার মাথায় ঘুরছিল। হৃদয়ের ধকধকানি জোরে ছিল, কিন্তু পা টলছিল না। সে জানত যে যদি এই মুহূর্তে সে পিছিয়ে যায়, যদি ভয়ের কাছে মাথা নত করে, তাহলে টিকিট চেকারের ইউনিফর্ম পরার কোনো অর্থই থাকবে না। সেই চিন্তাই তাকে ভেতর থেকে আরও শক্ত করে তুলেছিল। সেই ইউনিফর্মের জন্য নয়, নিজের সিদ্ধান্তের জন্য দাঁড়িয়েছিল, আর ট্রেনের গতির সঙ্গে সঙ্গে তার সাহসও এগিয়ে যাচ্ছিল। কয়েক মিনিটের মধ্যেই টিকিট চেকার কামরায় ঢুকল। তার পায়ের শব্দ আর তার গলার আওয়াজ শুনেই বিহানের মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। তার হাত কাঁপতে শুরু করল, চোখ নিজে থেকে নিচে নেমে গেল, ভয় যেন তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। সে সেই সিটে সিঁটিয়ে গেল, যেন নিজেকে অদৃশ্য করে ফেলতে চায়। মেঘনা এইসব এক মুহূর্তে অনুভব করল। বিহানের ভয়, তার কাঁপা শরীর, তার নিচু দৃষ্টি, সবকিছু তার চোখের সামনে ছিল। সে এক মুহূর্তও নষ্ট না করে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। পুরো আত্মবিশ্বাসের সঙ্গে সে সামনে এসে নিজেকে রেলওয়ে টিকিট চেকার বলে পরিচয় দিল। তার স্বর স্থির ছিল, তাতে না ভয় ছিল না দ্বিধা, যেন প্রত্যেক শব্দ নিজে থেকেই সঠিক জায়গায় বসে যাচ্ছিল। টিকিট চেকার মেঘনাকে ভালো করে দেখল, তারপর তার দৃষ্টি ধীরে ধীরে বিহানের দিকে গেল। কামরার ভিতর কয়েক সেকেন্ডের নীরবতা নেমে এলো, এমন নীরবতা যাতে চাকার শব্দও ভারী মনে হতে শুরু করে। সেই কয়েক মুহূর্তে মেঘনার মনে হল যেন সময় থেমে গেছে। হৃদয়ের ধকধকানি জোরে ছিল, তার মনে একটাই চিন্তা ঘুরছিল, হয়তো এখন সব শেষ হয়ে যাবে, হয়তো এখন নিয়ম ভারী হয়ে পড়বে, হয়তো এটাই সেই মুহূর্ত যেখানে মানবিকতা হার মেনে নেয়। কিন্তু সেই মুহূর্তেই মেঘনা পিছিয়ে যাওয়ার বদলে নিজের দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নিয়ে নিল। সে জানত যে যে পদক্ষেপ সে নিয়েছে, এখন সেটা থেকে মুখ ফিরিয়ে নেওয়া নিজের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মতো হবে। মেঘনা না ঘুরিয়ে স্পষ্ট আর সোজা শব্দে টিকিট চেকারকে বলল যে এই ছেলে জরুরি অবস্থায় আছে এবং এর পুরো দায়িত্ব সে নিজে নিচ্ছে। তার স্বরে না কোনো অজুহাত ছিল, না কোনো ছলনা, শুধু একটা দৃঢ় সিদ্ধান্ত ছিল, যেন সে শুধু কথা বলছে না, বরং নিজের সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে আছে। টিকিট চেকার নিয়মের কথা বলল, টিকিট প্রক্রিয়া আর ডিউটির দায়িত্বের উল্লেখ করল। তার শব্দ কঠিন ছিল, কিন্তু তার দৃষ্টি বারবার বিহানের দিকে চলে যাচ্ছিল। ভয় পাওয়া মুখ, কাঁপা হাত আর নিচু দৃষ্টি, সবকিছু নিজের গল্প নিজেই বলছিল। সেই গল্প যাকে কোনো কাগজ বা নিয়মে বাধা যায় না। কয়েক মুহূর্তের জন্য টিকিট চেকার চুপ হয়ে গেল। সে গভীর শ্বাস নিল, যেন ভিতরে চলা যুদ্ধকে শান্ত করার চেষ্টা করছে। তারপর বলল যে পরের বড় স্টেশনে টিকিট তৈরি করে নেওয়া হবে। এটা শুনেই বিহানের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু এবার সেই অশ্রু ভয়ের ছিল না, সেই অশ্রু স্বস্তির ছিল, ভরসার ছিল,
যেন অনেকদিন পর কেউ তার মাথা থেকে বোঝা নামিয়ে দিয়েছে। মেঘনাও মনে মনে স্বস্তির শ্বাস ফেলল। তার কাঁধ থেকে যেন কিছুটা ওজন হালকা হয়ে গেল। কিন্তু সে এটাও জানত যে এটা শুধু প্রথম পদক্ষেপ, আসল পরীক্ষা এখনও বাকি, দায়িত্ব এখনও পুরোপুরি শেষ হয়নি, এবং এই যাত্রা এখনও লম্বা। রাত ধীরে ধীরে গাঢ় হতে লাগল। কামরার আলোগুলো ম্লান হয়ে গেল এবং পরিবেশে এক অদ্ভুত শান্তি নেমে এলো। অধিকাংশ যাত্রী নিজের নিজের সিটে ঘুমিয়ে পড়েছিল। কেউ গভীর ঘুমে ডুবেছিল, তো কেউ আধো ঘুমে পাশ ফিরছিল। চাকার লাগাতার শব্দ যেন সবাইকে একই তালে ঘুম পাড়াচ্ছিল। বিহান নিজের সিটে চুপচাপ বসেছিল। বাইরে থেকে সে শান্ত দেখানোর চেষ্টা করছিল, কিন্তু তার ভিতরে উথাল পাথাল চলছিল। আজকের প্রত্যেক ঘটনা, প্রত্যেক ভয়, প্রত্যেক স্বস্তি তার মনে একে একে ঘুরছিল। এত অপরিচিতদের মাঝে তাকে প্রথমবার কারো সঙ্গে থাকার অনুভূতি হয়েছিল, এবং সেই অনুভূতিই তাকে অবাক করে দিচ্ছিল। কিছুক্ষণের নীরবতার পর সে খুব ধীর স্বরে মেঘনাকে জিজ্ঞাসা করল, আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? মেঘনা তার দিকে তাকালো। সে কোনো লম্বা উত্তর ভাবেনি, কোনো ভারী শব্দ বেছে নেয়নি। একদম সহজভাবে, কোনো দেখানো ছাড়াই বলল, যদি আমি আজ সাহায্য না করতাম তাহলে নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। এই কথা বিহানের হৃদয়ে সোজা পৌঁছে গিয়েছিল, সরাসরি, কোনো শোরগোল ছাড়াই। তার মনে হলো যে কখনো কখনো রক্তের সম্পর্কের চেয়ে গভীর সম্পর্ক অজান্তেই, কোনো পরিচয় ছাড়াই তৈরি হয়ে যায়। কখনো কখনো অপরিচিত মানুষই সবচেয়ে কাছের হয়ে যায়। এই অনুভূতি তার কাছে একদম নতুন ছিল, আর খুব শান্তি দেওয়ার মতো ছিল। মেঘনার কাছে লাগাতার চলা শব্দের মাঝে হঠাৎ নিজের গ্রাম মনে পড়তে লাগল। সেই ছোট স্টেশন, সেই রেল লাইন, আর সেই যাত্রা যাকে সে কখনো নিজের স্বপ্নের ভরসায় পার করেছিল। তখনও হৃদয়ে ভয় ছিল, অজানা ভবিষ্যতের চিন্তা ছিল, কিন্তু চোখে আশা ছিল। সেই আশাই তাকে এখান পর্যন্ত পৌঁছে দিয়েছিল। তার মনে হলো যে বিহানের গল্প আর তার নিজের জীবনে কোথাও না কোথাও এক গভীর মিল আছে। দুজনেই বাধ্য হয়ে ঘর ছেড়ে বেরিয়েছিল। দুজনেই পরিস্থিতির সামনে মাথা নত না করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। পার্থক্য শুধু এইটুকু যে আজ সে টিকিট চেকারের ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে, আর সময় আর পরিস্থিতি তাকে শক্ত করে তুলেছে। এই চিন্তা করে তার মনে হলো যে হয়তো এই কারণেই সে বিহানের যন্ত্রণা এত ভালো করে বুঝতে পারছে। সেই ভয়, সেই অসহায়তা, সেই অজানা যাত্রা, সব কিছু তার নিজের মনে হচ্ছিল। এই বোঝাপড়া তার ভিতরে দায়িত্বের অনুভূতিকে আরও গভীর করছিল। মেঘনা মনে মনে ঠিক করে নিল যে সেই যাত্রাকে যে কোনো অবস্থায় সঠিক পরিণতিতে পৌঁছে দেবে। এটা শুধু একটা ডিউটি ছিল না, এটা শুধু একটা সাহায্য ছিল না, এটা সেই মেয়েটিরই উত্তর ছিল যে কখনো নিজেও একইভাবে স্বপ্নের ভরসায় ঘর ছেড়ে বেরিয়েছিল। আর আজ সেই মেয়েটি কারো স্বপ্নকে ভেঙে যাওয়া থেকে বাঁচাচ্ছিল। বিহানের চোখ এখন ধীরে ধীরে ভারী হয়ে আসছিল। লম্বা দিন, ক্ষুধা, ভয় আর অনিশ্চয়তা তাকে ভিতর পর্যন্ত ক্লান্ত করে দিয়েছিল। শরীর শীতে ছিল, কিন্তু মন এখনও গত কয়েক ঘন্টার উথাল পাথালের সঙ্গে লড়াই করছিল। মেঘনা তাকে বিশ্রাম নিতে বলল। তার স্বরে কোনো আদেশ ছিল না, শুধু আপন করে নেওয়ার অনুভূতি ছিল। খুব শান্তিপূর্ণ স্বরে সে আশ্বাস দিল যে সে কাছেই আছে, কোথাও যাচ্ছে না। বিহান হালকাভাবে মাথা নাড়ল। সে জানালা দিয়ে বাইরে শেষবারের মতো তাকালো। অন্ধকারে দ্রুত ছুটে যাওয়া রেল লাইন তাকে কোনো নতুন পথের অনুভূতি দিচ্ছিল, যেন জীবন তাকে আরেকটা সুযোগ দিচ্ছে, যেন প্রত্যেক পেরিয়ে যাওয়া রেললাইন বলছে যে সব শেষ হয়ে যায়নি। সে জানত যে সামনে আরও কষ্ট থাকবে, পথ সহজ হবে না, প্রশ্ন আসবে, পরিস্থিতি পরীক্ষা নেবে, কিন্তু এখন তার কাছে আগের মতো ভয় লাগছিল না। এখন তার ভিতরে একটা ভরসা ছিল, একটা সাহায্য ছিল। ট্রেনের গতির সঙ্গে তার হৃদয়ও ধীরে ধীরে হালকা হতে শুরু করল। প্রথমবার তার মনে হলো যে সে নিরাপদ, যে এই যাত্রায় কেউ আছে যে তাকে পড়তে দেবে না। সেই অনুভূতিকে আঁকড়ে ধরে সে শান্তিতে চোখ বন্ধ করল এবং অনেকক্ষণ পর ঘুমের দিকে এগিয়ে গেল। মেঘনা জানালার কাছে দাঁড়িয়ে রইল। বাইরে অন্ধকারে হারিয়ে যাওয়া রেললাইনগুলো দেখতে দেখতে সে অনেকক্ষণ চিন্তা করল। চাকার শব্দ লাগাতার চলছিল, কিন্তু তার ভিতরে কোথাও আরও কিছু চলছিল। তার কাছে স্পষ্ট অনুভূত হচ্ছিল যে এই রাত শুধু বিহানের জন্য নয়, এই রাত তার নিজের জীবনের দিকও বদলে দিচ্ছে। যে সিদ্ধান্ত সে নিয়েছিল সেটা শুধু একটা ছেলেকে বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত সীমিত থাকবে না। এই সিদ্ধান্ত তাকে ভিতর থেকে বদলে দিচ্ছিল, তাকে এক নতুন মানুষ বানাচ্ছিল। এমন মানুষ যাকে এখন ইউনিফর্ম দিয়ে নয়, নিজের বিবেক দিয়ে চেনা যাবে। ট্রেন অন্ধকারকে ছিঁড়ে সামনে এগিয়ে যাচ্ছিল। কলকাতা এখন অনেক পিছনে পড়ে গিয়েছিল। আলো, শোরগোল, ভিড় সব পিছনে রয়ে গিয়েছিল।
এখন শুধু যাত্রা ছিল, আর এই যাত্রা এখন জায়গার নয়, এটা মানবিকতার যাত্রা হয়ে গিয়েছিল। মেঘনা মনে মনে ঠিক করে নিয়েছিল যে যাই হোক না কেন সে বিহানকে নিরাপদে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে তবেই শ্বাস ফেলবে। এটা কোনো আনুষ্ঠানিক দায়িত্ব ছিল না, এটা তার নিজের প্রতিশ্রুতি ছিল, আর এই একটা চিন্তায় তাকে পুরো রাত জেগে থাকার শক্তি দিচ্ছিল। ট্রেন এখন পুরো গতি তুলে নিয়েছিল। চাকার লাগাতার শব্দের মাঝে রাতের নীরবতা ধীরে ধীরে কামরার ভিতর নেমে এসেছিল। জানালার বাইরে এখন শুধু অন্ধকার দেখা যাচ্ছিল। কখনো কখনো কোনো ছোট স্টেশনের হলুদ আলো কয়েক মুহূর্তের জন্য ঝলমল করে উঠছিল, যেন অন্ধকারে এক মুহূর্তের ভরসা, আর তারপর তাৎক্ষণিক পিছনে পড়ে যাচ্ছিল। মেঘনা ডিউটিতে ছিল, কিন্তু ভিতর থেকে অস্থির ছিল। এখন এই দায়িত্ব শুধু চাকরির ছিল না, এটা কোনো রেজিস্টারে লেখা ডিউটি ছিল না, এটা সেই সিদ্ধান্তের দায়িত্ব ছিল যা সে নিজের হৃদয় থেকে নিয়েছিল। প্রত্যেক পেরিয়ে যাওয়া মুহূর্ত তাকে স্মরণ করিয়ে দিচ্ছিল যে এই যাত্রা এখন সাধারণ নেই। বিহান নিজের সিটে বসেছিল, শরীর ক্লান্ত ছিল, কিন্তু চোখে ঘুম ছিল না। অন্ধকারে হারিয়ে যাওয়া রেললাইনের মতো তার চিন্তাও লাগাতার ছুটছিল। গত ভয়, পাওয়া স্বস্তি আর আশা অজানা কাল সব একসঙ্গে তার মনে উথলে উঠছিল। দুজনের মাঝে এক অদ্ভুত নীরবতা ছড়িয়েছিল। এই নীরবতা ভারী ছিল না, এতে কোনো অস্বস্তি ছিল না, এটা চিন্তায় ভরা নীরবতা ছিল। সেই নীরবতা যেখানে মানুষ নিজের ভিতরে তাকায়, নিজের ভয়ের সঙ্গে, নিজের সত্যের সঙ্গে আর নিজের আশার সঙ্গে মুখোমুখি হয়। এই যাত্রা তাদের বাধ্য করছিল যে তারা নিজের সঙ্গে সত্য বলবে, আর একে অপরের সঙ্গেও, কোনো প্রশ্ন ছাড়া, কোনো অজুহাত ছাড়া, শুধু মানুষ হয়ে। কিছুক্ষণ পর বিহান ধীরে ধীরে কথা বলতে শুরু করল। তার স্বর এত হালকা ছিল যেন ভয় পাচ্ছে যে কেউ শুনে ফেলবে, যেন শব্দগুলো তার যন্ত্রণার বোঝা তুলতে দ্বিধা করছে। সে বলল যে তার গ্রাম বারাণসীর এক পিছিয়ে পড়া এলাকায় আছে, যেখানে কাজের নামে শুধু ক্ষেত আর দিনমজুরি। পরিশ্রম অনেক, কিন্তু আয় খুব কম। বাবার অসুস্থতা ঘরের অবস্থাকে আরও খারাপ করে দিয়েছিল। ওষুধের খরচ, ডাক্তারের চক্কর আর দৈনন্দিন প্রয়োজন সব মিলিয়ে ভরকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল। অনেকবার এমন হয়েছে যে খাওয়ার আগে ওষুধ কিনতে হয়েছে, আর অনেকবার ওষুধ ছেড়ে পেট ভরানোর চেষ্টা করতে হয়েছে। কলকাতায় যাওয়া তার কাছে কোনো স্বপ্ন ছিল না, কোনো বড় আকাঙ্ক্ষা ছিল না, এটা শুধু একটা বাধ্যতা ছিল। সে জানত যে শহর সহজ হবে না, কিন্তু তার ধারণা ছিল না যে পরিস্থিতি এত নির্মম হবে যে কেউ তাকে এভাবে স্টেশনে ফেলে রেখে যাবে যেন সে মানুষ নয়, কোনো জিনিস। বলতে বলতে তার গলা ভারী হয়ে এলো, শব্দ গলায় আটকে যাচ্ছিল, চোখ নিচু হয়ে গেল, যেন বছরের পর বছর চেপে রাখা যন্ত্রণা অবশেষে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে। মেঘনা চুপচাপ তার কথা শুনছিল। সে মাঝে কিচ্ছু বলেনি, না বাধা দিয়েছে, না প্রশ্ন করেছে, শুধু শুনেছে। সেই নীরবতায় তার নিজের শৈশব মনে পড়ে গিয়েছিল। তারও দারিদ্র্য মনে পড়েছে, অভাব মনে পড়েছে। সেই দিনগুলো মনে পড়েছে যখন পরিস্থিতি মানুষকে বয়সের আগেই বড় করে দেয়, আর বাধ্যতায় এমন সিদ্ধান্ত নিতে হয় যার জন্য কেউ প্রস্তুত থাকে না। পার্থক্য শুধু এইটুকু যে তাকে সঠিক সময়ে সঠিক পথ মিলে গিয়েছিল। কেউ এমন মিলে গিয়েছিল যে তার হাত ধরে নিয়েছিল। মেঘনা খুব সরলভাবে বিহানকে বলল যে এতে তার কোনো দোষ নেই। পরিস্থিতি কখনো কখনো মানুষকে এমন মোড়ে এনে দাঁড় করিয়ে দেয় যেখানে সঠিক আর ভুলের মাঝে পার্থক্য করা কঠিন হয়ে যায়, যেখানে সিদ্ধান্ত হৃদয় থেকে নয়, বাধ্যতা থেকে নেওয়া হয়। এটা শুনে বিহান প্রথমবার তাকে খোলাখুলি দেখল। তার চোখে ভয় কম ছিল, মুখে কোনো কঠোরতা ছিল না, কোনো প্রশ্ন ছিল না, শুধু আপন করে নেওয়ার অনুভূতি ছিল। আর সেই আপন করে নেওয়ার অনুভূতি তার হৃদয়কে ভিতর পর্যন্ত শান্তি দিচ্ছিল। ট্রেন একটা ছোট স্টেশনে এসে থামল। কয়েকজন তাড়াতাড়ি নেমে গেল, কয়েকজন নতুন যাত্রী উঠল। কয়েক মুহূর্তের জন্য কামরার পরিবেশ বদলে গেল। আওয়াজ বাজতে শুরু করল, পায়ের শব্দ শোনা গেল, হালকা হইচই হল। কিন্তু যেই ট্রেন আবার চলতে শুরু করল, সেই শান্তি আবার ফিরে এলো। চাকার শব্দ আবার সবকিছু নিজের সঙ্গে ভাসিয়ে নিয়ে গেল। মেঘনা জানলা দিয়ে বাইরে ঝুঁকে স্টেশনের নাম পড়ল। সে মনে মনে দূরত্বের হিসাব করল। এখন বারাণসী আসতে আর বেশি সময় বাকি নেই, এটা ভাবতেই তার ভিতরে দায়িত্বের অনুভূতি আরও গভীর হয়ে গেল। গন্তব্য কাছে ছিল, কিন্তু গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব এখন আগের চেয়ে অনেক বেশি ভারী মনে হচ্ছিল। বিহান কিছুটা দ্বিধার সঙ্গে ধীর স্বরে জিজ্ঞাসা করল, সেখানে পৌঁছে গেলে সব ঠিক হয়ে যাবে তো? মেঘনা সরাসরি হ্যাঁ বা না বলে উত্তর দিল না। সে কয়েক মুহূর্ত ভাবল, তারপর অত্যন্ত সরলভাবে বলল, প্রত্যেক কষ্টের কোনো না কোনো সমাধান হয়।
এই উত্তর শুধু সান্ত্বনা ছিল না, এটা একটা সত্যি ছিল যাকে সে নিজেও পুরোপুরি বিশ্বাস করত। সে এই কথা কোনো বই থেকে শেখেনি, বরং নিজের জীবন থেকে শিখেছিল। রাত আরও গভীর হচ্ছিল, কামরায় অধিকাংশ মানুষ ঘুমিয়ে পড়েছিল। বাইরে অন্ধকার আর ভিতরে শান্তি, দুটো মিলে এই যাত্রাকে আরও গম্ভীর করে তুলছিল। আর সেই শান্তির মাঝে দুজনে নিজের নিজের চিন্তায় ডুবেছিল। গন্তব্য কাছে ছিল, কিন্তু এই যাত্রা এখনও শেষ হয়নি। চারদিকে এক অদ্ভুত নীরবতা ছড়িয়েছিল, এমন নীরবতা যেখানে শুধু ট্রেনের লাগাতার চলার শব্দ শোনা যাচ্ছিল। চাকার সেই তাল যেন সময়কে সামনে ঠেলে দিচ্ছিল। সেই তালের মাঝে বিহান প্রথমবার কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করল, কিন্তু ভয় আর গত যন্ত্রণাগুলো তার পিছু ছাড়ছিল না। সে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু মন এখনও পুরোপুরি শান্ত হয়নি। মেঘনা এই বাহারটা তাৎক্ষণিক অনুভব করল। সে বিহানের অস্থিরতাকে তার শ্বাসের গতি থেকে চিনে নিল। না কিছু জিজ্ঞাসা না করে সে তাকে পানি দিল এবং খুব ধীর স্বরে বলল, এখন তুমি নিরাপদ, কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না। বিহান হালকাভাবে মাথা নাড়ল, যেন নিজেকেই কাথার বিশ্বাস করানোর চেষ্টা করছে, যেন মন বারবার ভয়ের দিকে যাচ্ছে আর হৃদয়ে তাকে ফিরিয়ে আনছে। এই ছোট সংলাপ তাদের সম্পর্ককে আরও মজবুত করে দিল। এই সম্পর্ক কোনো নামের ছিল না, না কোনো পরিচয়ের। এটা সেই ভরসার সম্পর্ক ছিল যা না বলেও অনুভব হয়, যা শব্দ থেকে নয়, উপস্থিতি থেকে তৈরি হয়। মেঘনার কাছে এখনই টিকিট চেকারের ডিউটি শুধু একটা চাকরি ছিল না। সে জানত যে যদি কোনো সিনিয়র এই পুরো অবস্থাকে ভুল চোখে দেখে, তাহলে তার সমস্যা হতে পারে, প্রশ্ন উঠতে পারে, জবাব দিতে হতে পারে, তার সিদ্ধান্তের উপর আঙুল তোলা হতে পারে। তবু তার মনে কোনো অনুশোচনা ছিল না। সে স্পষ্ট করে ঠিক করে নিয়েছিল যে যাই হোক না কেন সে পিছিয়ে যাবে না। তার কাছে টিকিট চেকারের ইউনিফর্ম পরার অর্থ শুধু নিয়ম পালন করা ছিল না, এর অর্থ প্রয়োজন পড়লে মানুষ হয়ে ওঠাও ছিল। এই চিন্তা এখন তার ভিতরে গভীরভাবে বসে গিয়েছিল। আর বাইরে অন্ধকারে ছুটে যাওয়া রেললাইন তাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছিল যে জীবনও ঠিক এভাবেই না থেমে সামনে এগিয়ে যায়, চাই রাস্তা সহজ হোক বা কঠিন। বিহান হঠাৎ মেঘনাকে জিজ্ঞাসা করল যে সে টিকিট চেকারের চাকরি কেন বেছে নিয়েছে। প্রশ্ন সোজা ছিল, কিন্তু তার পিছনে জিজ্ঞাসা আর ভরসা দুটোই ছিল। মেঘনা কয়েক মুহূর্ত চুপ রইল, যেন নিজের ভিতরে তাকাচ্ছে। তারপর শান্ত স্বরে বলল যে সে এই চাকরি তাকাতের জন্য বেছে নেয়নি, বরং নিরাপত্তার জন্য বেছে নিয়েছে, নিজের পরিবারের জন্য, আর সেই সব মানুষের জন্য যারা নিজেকে অসহায় মনে করে। সে বলল যে তার বাবাও একসময় ব্যবস্থার সামনে অসহায় ছিলেন, নিয়ম আর অফিসের চক্করে জড়িয়ে ক্লান্ত হয়ে গিয়েছিলেন। সেই সময়টাই তাকে বুঝিয়ে দিয়েছিল যে যদি ব্যবস্থার ভিতরে কেউ আপনজন থাকে, তাহলে অনেক জীবন সহজ হয়ে যায়। এটা শুনে বিহান চুপ হয়ে গেল। তার মনে হলো যে সামনে বসে থাকা এই মেয়েটি শুধু টিকিট চেকারের ইউনিফর্ম পরা কোনো অফিসার নয়, বরং অভিজ্ঞতা, সংগ্রাম আর যন্ত্রণা দিয়ে তৈরি একজন মানুষ। এই অনুভূতি তার কাছে খুব বড় ছিল। ট্রেন এখন মুঘলসরাইয়ের সীমা পার করছিল। জানালার বাইরে অন্ধকার একটু একটু করে হালকা হতে শুরু করেছিল। মেঘনা বলল যে এখন পরের বড় স্টেশন আসছে, যেখানে টিকিটের আনুষ্ঠানিকতা পূরণ করতে হবে। এটা শুনেই বিহানের হৃদয় আবার জোরে ধকধক করতে শুরু করল। কিন্তু এবার সে পুরোপুরি ঘাবড়ে গেল না। সে নিজেকে সামলে নিল, কারণ এখন তার ভরসা ছিল যে মেঘনা সব সামলে নেবে। এই ভরসা হঠাৎ তৈরি হয়নি, বরং প্রত্যেক ছোট আচরণ, প্রত্যেক নরম শব্দ আর প্রত্যেক সৎ চেষ্টা থেকে ধীরে ধীরে গড়ে উঠেছিল। সেই মুহূর্তে বিহান প্রথমবার অনুভব করল যে মানবিকতা কোনো বড় বক্তৃতা বা ভারী শব্দ থেকে দেখা যায় না, বরং ছোট ছোট কাজ থেকে ঝলকে ওঠে। এই যাত্রা এখন তার কাছে শুধু বাড়ি ফেরার পথ ছিল না, বরং শেখা আর বোঝার এক গভীর সুযোগ হয়ে উঠেছিল। রাতের শেষ প্রহর চলছিল। জানালা দিয়ে আসা ঠান্ডা বাতাসে এখন হালকা হালকা সকালের আভাস অনুভূত হচ্ছিল। অন্ধকার ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছিল, আর দূরে কোথাও আকাশ রং বদলানোর প্রস্তুতি নিচ্ছিল। বিহানের চোখে এখন ভয়ের চেয়ে ক্লান্তি বেশি ছিল। লম্বা যাত্রা, গত অস্থিরতা আর লাগাতার জেগে থাকার প্রভাব স্পষ্ট দেখা যাচ্ছিল। সে মাথা সিটে ঠেকিয়ে দিল এবং ধীরে ধীরে ঘুমের কোলে চলে গেল। তার শ্বাস এখন আগের চেয়ে শান্ত ছিল, যেন ভিতরের উথাল পাথাল কিছুক্ষণের জন্য থেমে গেছে। মেঘনা তাকে দেখতে লাগল। সেই মুহূর্তে সে শুধু একজন টিকিট চেকার ছিল না, বরং একজন মানুষ ছিল যে বুঝতে চেষ্টা করছিল যে কিভাবে একটা অজানা যাত্রা দুজন অপরিচিতকে এভাবে জুড়ে দিয়েছে। তার মনে হল যে জীবন কখনো কখনো আমাদের এমন মোড়ে দাঁড় করিয়ে দেয় যেখানে নিয়ম আর মানবিকতার মাঝে বেছে নিতে হয়। সে নিজের ভিতরের মানুষটাকে বেছে নিয়েছিল, আর এই সিদ্ধান্তে তার গর্ব হচ্ছিল। মেঘনা পুরো রাত প্রায় জেগে রইল,
ডিউটি, চিন্তা আর দায়িত্ব তিনটে একসঙ্গে চলছিল। তার মন বারবার আসা মুহূর্তের দিকে যাচ্ছিল। সে জানালা দিয়ে বাইরে উঠে আসা সকালের হালকা আলো দেখল এবং মনে মনে নিজেকে প্রস্তুত করতে লাগল, কারণ পরের স্টেশন এই যাত্রার সবচেয়ে বড় মোড় হতে চলেছে। তার জানা ছিল যে সেখানে প্রশ্ন উঠবে, নিয়ম সামনে আসবে এবং তাকে আবার সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু এখন তার ভিতরে কোনো ভয় ছিল না। সে জানত যে যা সে করেছে সেটা সঠিক। ট্রেন লাগাতার সামনে এগিয়ে যাচ্ছিল, ঠিক যেভাবে এই গল্প তার পরের ধাপের দিকে এগিয়ে যাচ্ছিল। এটা এখন শুধু একটা ছেলের যাত্রা ছিল না, বরং মানবিকতার এমন এক পরীক্ষা হয়ে উঠেছিল যা এখনও পুরোপুরি শেষ হয়নি। রাত এখন ধীরে ধীরে ঢলে পড়ছিল, আর ট্রেনের গতি কিছুটা কমে আসতে শুরু করেছিল। বাইরে গভীর অন্ধকারের মাঝে হালকা নীল আলো উঠতে শুরু করেছিল, যা আসন্ন সকালের ইশারা দিচ্ছিল। মেঘনা জানত যে এখন পরের বড় স্টেশন আসছে, আর সেখানেই এই পুরো যাত্রার সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়াবে। বিহান এখনও ঘুমাচ্ছিল, কিন্তু তার মুখে অস্থিরতা স্পষ্ট দেখা যাচ্ছিল, যেন ঘুমের মধ্যেও তার ভয় পিছু ছাড়ছে না। মেঘনা তার দিকে তাকালো এবং মনে মনে ভাবল যে এখন পর্যন্ত যা হয়েছে সেটা শুধু শুরু। আসল পরীক্ষা এখন শুরু হতে চলেছে, যেখানে নিয়ম, অফিসার আর পুরো ব্যবস্থা তার সামনে দাঁড়াবে। ট্রেন যেই জাংশনের কাছে পৌঁছালো, কামরায় হালচাল শুরু হয়ে গেল। মানুষ জেগে উঠতে লাগল, কেউ ব্যাগ সামলাচ্ছিল তো কেউ মালপত্র গোছাচ্ছিল। নামার প্রস্তুতি প্রত্যেক মুখে দেখা যাচ্ছিল। মেঘনা জানালার কাছে গিয়ে বাইরে ঝুঁকে প্ল্যাটফর্মের পরিবেশ দেখতে লাগল। ঠিক তখনই তার চোখ সামনে দাঁড়ানো এক পরিচিত মুখের ওপর পড়ল। সে কোনো সাধারণ যাত্রী ছিল না, বরং রেলওয়ে স্টেশনের সিনিয়র টিকিট চেকার ছিল। সেই এক মুহূর্তে মেঘনার হৃদয় জোরে ধকধক করতে শুরু করল। নতুন চাকরি, প্রথম ডিউটি আর সামনে সিনিয়র অফিসার, সবকিছু একসঙ্গে তার সামনে দাঁড়িয়ে গিয়েছিল। যেই ইন্সপেক্টরের দৃষ্টি মেঘনার উপর পড়ল, সে সোজা তার দিকে এগিয়ে এলো। এখানে কি করছ? তার প্রশ্ন সোজা আর কঠিন ছিল। মেঘনা তাৎক্ষণিক সালাম করে শান্ত স্বরে নিজের ডিউটির উল্লেখ করল। ইন্সপেক্টরের দৃষ্টি তখন তাৎক্ষণিক বিহানের দিকে গেল, যে এখন জেগে উঠেছে এবং ভয়ে নিচে তাকিয়েছিল। এই ছেলেকে? সে পরের প্রশ্ন করল। মেঘনা কয়েক সেকেন্ড চুপ রইল। সেই কয়েক সেকেন্ড তার পুরো চাকরিকে দাঁওয়ের উপর রাখতে পারত। একটা ভুল শব্দ, একটা অসম্পূর্ণ কথা, আর সবকিছু শেষ হয়ে যেতে পারত। কিন্তু সেই মুহূর্তেই মেঘনা স্থির করে নিল যে সে মিথ্যে বলবে না। সে সত্য বলার সিদ্ধান্ত নিল, যাই হোক না কেন তার ফলাফল। মেঘনা পুরো ঘটনা স্পষ্ট করে বলে দিল, কলকাতার প্ল্যাটফর্ম, বিহানের অবস্থা আর বারাণসী যাওয়ার তার বাধ্যতা। টিকিট চেকার ইন্সপেক্টর মনোযোগ দিয়ে শুনছিল, কিন্তু তার মুখের কঠোরতা কমেনি। তুমি জানো যে এটা নিয়মের বিরুদ্ধে? সে প্রশ্ন করল। মেঘনা মাথা নিচু করে হ্যাঁ বলে উত্তর দিল। তবু তুমি এমন করলে? প্রশ্ন আরও তীক্ষ্ণ হয়ে গেল। এবার মেঘনা মাথা তুলে তার চোখের দিকে তাকিয়ে উত্তর দিল, হ্যাঁ, কারণ যদি আমি তাকে সেখানেই ফেলে দিতাম, তাহলে টিকিট চেকারের ইউনিফর্ম পরার কোনো অর্থই থাকত না। এটা শুনেই প্ল্যাটফর্মে কয়েক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। আশেপাশে দাঁড়ানো কয়েকজন থেমে দেখতে লাগল। বিহান ভয়ে কাঁপছিল। তার মনে হলো যে এখন সব শেষ হয়ে যাবে, তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হবে আর সে আবার একা হয়ে যাবে। সে হাত জোর করে বলল যে সে শুধু বাড়ি যেতে চায়। তার স্বরে ভয়ও ছিল আর গভীর অসহায়তাও ছিল। টিকিট চেকার ইন্সপেক্টর তার অবস্থা দেখল। এক মুহূর্তের জন্য তার মুখে অফিসার নয়, বরং একজন মানুষের ছায়া ফুটে উঠল। সে গভীর শ্বাস নিল এবং কয়েক সেকেন্ড চুপ রইল। তারপর টিকিট কাউন্টারের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল যে বারাণসী পর্যন্ত ভাড়া কত হবে। মেঘনা আর বিহান দুজনেই অবাক হয়ে গেল। টিকিট চেকার ইন্সপেক্টর নিজের পকেট থেকে টাকা বের করে টিকিট তৈরি করতে বলল। এটা শেষবার, সে কঠিন স্বরে বলল, পরের বার নিয়ম আগে। এটা বলতে বলতে সে মেঘনার দিকে তাকালো, যেন সতর্কতাও দিচ্ছে আবার সমর্থনও দিচ্ছে। টিকিট হাতে আসতেই বিহানের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। এই অশ্রু ভয়ের ছিল না, বরং সেই স্বস্তির ছিল যা অনেক সময় পর পাওয়া গিয়েছিল। মেঘনাও স্বস্তির শ্বাস ফেলল, কিন্তু সে জানত যে এই মুহূর্ত তার জীবনে চিরকালের জন্য লেখা হয়ে যাবে। যেতে যেতে টিকিট চেকার ইন্সপেক্টর শুধু এইটুকু বলল যে মানবিকতা জরুরি, কিন্তু ইউনিফর্মের মর্যাদাও ততটাই গুরুত্বপূর্ণ। এই কথা মেঘনার হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। সে বুঝে নিল যে সঠিক পথ সবসময় সহজ হয় না, কিন্তু সেই পথই মানুষকে ভিতর থেকে শক্ত করে দেয়। ট্রেন আবার চলতে শুরু করল। প্ল্যাটফর্ম ধীরে ধীরে পিছনে পড়ে গেল এবং সকালের আলো এখন স্পষ্ট দেখা যাচ্ছিল। বিহান নিজের সিটে বসে টিকিট বারবার দেখছিল, যেন নিজের উপরই বিশ্বাস হচ্ছিল না যে সে সত্যিই বাড়ি ফিরছে। তার আঙুল টিকিটকে শক্ত করে ধরেছিল, যেন ভয় ছিল যে কোথাও এই স্বপ্ন ভেঙে না যায়। সে মেঘনার দিকে তাকাল।
কিছু বলতে চাইল কিন্তু শব্দ গলায় আটকে গেল। মেঘনা তার দিকে শুধু একটা হালকা হাসি পাঠিয়ে দিল। সেই হাসিতে রাতভরে ক্লান্তিও ছিল আর এক গভীর শান্তিও ছিল, কারণ সে যা করেছিল সেটা তার কাছে সঠিক মনে হয়েছিল। বারাণসীর সীমা এখন কাছে আসছিল। জানালার বাইরে ক্ষেত, গাছ আর ছোট ছোট স্টেশন দেখা যাচ্ছিল। এই দৃশ্য বিহানের কাছে কোনো বরদানের চেয়ে কম ছিল না। তার হৃদয়ের ধকধকানি জোরে হচ্ছিল, কিন্তু এবার ভয়ের জন্য নয়, বরং বাড়ি পৌঁছানোর আশায়। মেঘনা জানালা দিয়ে বাইরে তাকিয়ে ভাবছিল যে এই যাত্রা শুধু বিহানের জন্য ছিল না, বরং তার নিজের জীবনের জন্যও এক বড় শিক্ষা হয়ে উঠেছে। সে বুঝে নিয়েছিল যে আসল পরীক্ষা তখনই হয় যখন সঠিক আর নিরাপদের মাঝে বেছে নিতে হয়, যখন নিয়ম আর মানবিকতা মুখোমুখি দাঁড়িয়ে যায়। ট্রেন নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল আর সূর্য পুরোপুরি উঠে এসেছিল। সকালের আলো কামরায় ছড়িয়ে পড়েছিল। মেঘনা জানত যে এখন শুধু শেষ ধাপ বাকি আছে, বিহানের বাড়ি আর তার পরিবার। এটা ভাবতেই তার হৃদয়ে হালকা উদ্বেগও ছিল আর এক অদ্ভুত সন্তোষও ছিল। সে নিজের ভিতরে এই সিদ্ধান্ত পুরোপুরি পাকা করে নিয়েছিল যে সামনে যাই হোক না কেন সে এই গল্পকে অসম্পূর্ণ ছাড়বে না। এটা এখন শুধু একটা ডিউটি ছিল না, বরং মানবিকতার এক দায়িত্ব হয়ে উঠেছিল, যাকে সে সেই স্টেশন পর্যন্ত পুরো সততায়, পুরো সাহসের সঙ্গে পালন করবে। ট্রেনের গতি এখন স্পষ্টভাবে ধীর হয়ে গিয়েছিল। জানালার বাইরে বারাণসীর সকাল পুরোপুরি জেগে উঠেছিল। সবুজ ক্ষেত ছড়িয়েছিল, মাটির সৌন্দর্যময় গন্ধ বাতাসে মিশেছিল, আর রাস্তায় ছোট ছোট স্টেশন একে একে দেখা যাচ্ছিল। বিহানের চোখ বারবার জানালার দিকে চলে যাচ্ছিল। প্রত্যেক পেরিয়ে যাওয়া স্টেশন তার হৃদয়ের ধকধকানি আরও জোরে করছিল। এটাই সেই রাস্তা যেখান থেকে সে কখনো ভয় আর বাধ্যতায় বেরিয়েছিল, আর আজ সেই রাস্তাতেই আশার সঙ্গে ফিরছে। মেঘনা এইসব চুপচাপ দেখছিল। সে বুঝতে পারছিল যে কোনো মানুষকে তার বাড়ি পর্যন্ত নিরাপদে পৌঁছে দেওয়ার শান্তি শব্দে ব্যক্ত করা যায় না। এটা সেই অনুভূতি যা ক্লান্তি মুছে দেয় আর মানুষকে ভিতর থেকে ভরে দেয়। যত ট্রেন তার স্টেশনের কাছে আসছিল, বিহানের হাত কাঁপতে শুরু করল। সে নিজের ব্যাগ আরও শক্ত করে ধরল, যেন ভয় ছিল যে কোথাও এই মুহূর্ত স্বপ্ন হয়ে ভেঙে না যায়। মেঘনা শান্ত স্বরে তাকে বলল যে পরের স্টেশনই তার। এটা শুনেই বিহানের চোখ ভরে এলো। সে অনেক কিছু বলতে চাইছিল, অনেক কিছু, কিন্তু শব্দ গলায় আটকে গেল। মেঘনা তাকে ইশারায় শান্ত থাকতে বলল এবং আশ্বাস দিল যে এখন সব ঠিক আছে। ট্রেনের সিটি বাজল, যেন এই পুরো যাত্রা শেষ ঘোষণা করছে। ট্রেন ধীরে ধীরে এসে থামল। বিহান এক মুহূর্তের জন্য মেঘনার দিকে তাকাল এবং তারপর ধীরে ধীরে নিচে নেমে পড়ল। প্ল্যাটফর্ম ছোট ছিল, কিন্তু সেখানে থাকা মানুষের ভিড়ে আশার এক আলাদা হালচাল ছিল। ঠিক তখনই ভিড়কে চিরে এক রোগা মহিলা দৌড়ে এলো। তার মুখে উদ্বেগ স্পষ্ট ছিল, আর চোখ থেকে অশ্রু থামছিল না। হঠাৎ তার গলা বেজে উঠল, বিহান। এই আওয়াজ শুনি বিহান কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর পরের মুহূর্তেই সে দৌড়ে গিয়ে সেই মহিলার সঙ্গে জড়িয়ে পড়ল। সে তার মা ছিল। মায়ের ফোঁপানি পুরো প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ছিল, যেন ভয়, অপেক্ষা আর প্রার্থনা একসঙ্গে ভেঙে বাইরে বেরিয়ে এসেছে। কাছেই এক অসুস্থ মানুষ দাঁড়িয়েছিল, যার চোখে ক্লান্তির সঙ্গে গভীর স্বস্তিও স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনিই তার বাবা ছিলেন। মা বিহানকে মাথা থেকে পা পর্যন্ত দেখল, যেন বারবার নিজের চোখ দিয়ে নিশ্চিত করতে চাইছে যে তার ছেলে সত্যিই নিরাপদ। কোনো স্বপ্ন নয়, কোনো ভ্রম নয়। বাবা কাঁপা হাতে বিহানের মাথায় হাত রাখলেন। সেই স্পর্শে এতদিনের চিন্তা, ভয় আর অস্থিরতা এক মুহূর্তে ফেটে বেরিয়ে এলো। আশেপাশে দাঁড়ানো মানুষই দৃশ্য দেখে থেমে গেল। কেউ কিছু বলল না, কিন্তু প্রত্যেক চোখে সেই অনুভূতি ছিল যা শব্দের চেয়ে বড়। বিহান অশ্রুর মাঝে মেঘনার দিকে ইশারা করে ভাঙা গলায় বলল যে এই মেয়েটিই তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিয়েছে। মায়ের দৃষ্টি যেই মেঘনার টিকিট চেকারের ইউনিফর্মের উপর পড়ল, সে হঠাৎ তার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে গেল। মেয়ে, তুমি ভগবান হয়ে এসেছ। মায়ের স্বর কাঁপছিল, আর চোখ থেকে অশ্রু থামছিল না। মেঘনা ঘাবড়ে গেল। সে তাৎক্ষণিক এক পা পিছিয়ে গেল এবং বলল যে সে কিছু বিশেষ করেনি, শুধু নিজের কর্তব্য পালন করেছে। কিন্তু সেই মুহূর্তে মা বাবার চোখে যে সম্মান আর কৃতজ্ঞতা ছিল, সেটা কোনো পুরস্কার, কোনো পদ বা কোনো প্রশংসার চেয়ে অনেক বড় ছিল। বিহান চুপচাপ এইসব দেখছিল। তার ভিতরে এখন ভয় ছিল না, না কোনো উদ্বেগ। তার হৃদয়ে শুধু কৃতজ্ঞতা ছিল আর এক গভীর শান্তি। তার মনে হচ্ছিল যে জীবন তাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, ভরসার মূল্য, মানবিকতার শক্তি আর সঠিক পথের অর্থ।
স্টেশনে কিছুক্ষণ থামার পর মেঘনাকে আবার নিজের ডিউটিতে ফিরতে হবে। ট্রেন আবার সামনে এগিয়ে যাবে, কিন্তু এই যাত্রা এখন শুধু রেল লাইনে চলছিল না, এটা 3 জীবনের ভিতরে চিরকালের জন্য নিজের জায়গা করে নিয়েছে। বিহান কিছুটা সাহস জোড়ো করে মেঘনাকে বলল যে সে এই উপকার কখনো ভুলবে না। তার স্বরে এখন ভয় ছিল না, শুধু সত্যিকারের কৃতজ্ঞতা ছিল। সে নিজের বাড়ির ঠিকানা একটা ছোট কাগজে লিখে মেঘনার দিকে এগিয়ে দিয়ে বলল যে যদি সে কখনো এদিকে আসে তাহলে অবশ্যই দেখা করবে। মেঘনা সেই কাগজ নিল এবং হালকাভাবে মাথা নাড়ল। তার মুখে একটা শান্ত হাসি ছিল, কিন্তু চোখে হালকা ভেজাও নেমে এসেছিল। বিদায়ের সেই মুহূর্ত সহজ ছিল না। কিছু সম্পর্ক খুব কম সময়ে তৈরি হয়, কিন্তু হৃদয়ে গভীর জায়গা করে নেয়। মেঘনা আবার ট্রেনে উঠে গেল। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করল। জানালা দিয়ে সে দেখল যে বিহান তার মা বাবার সঙ্গে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এখন সে একা ছিল না। এই দৃশ্য মেঘনার হৃদয়ে গভীরতা পর্যন্ত নেমে গেল। তার মনে হল যে তার প্রথম ডিউটি তাকে তার কাজের আসল অর্থ শিখিয়ে দিয়েছে। টিকিট চেকারের ইউনিফর্ম পরা শুধু চাকরি করা নয়, বরং ভরসা আর দায়িত্বকে নিজের ভিতরে বাঁচানো। এই অনুভূতি তাকে ভিতর থেকে আরও শক্ত করে তুলছিল। ওদিকে বিহান বাড়ির দিকে যাচ্ছিল। গ্রামের পথ, পরিচিত মুখ আর বাড়ির দরজা সব কিছু আজ তার কাছে কিছুটা আলাদা মনে হচ্ছিল। যেন সেই জায়গায় কিন্তু তার চোখ বদলে গেছে। ঘরে উনুন জ্বলল, মা কাঁপা হাতে খাবার তৈরি করলেন এবং বাবা চুপচাপ এক কোণে বসে তাকে দেখছিলেন। সেই দৃষ্টিতে প্রশ্ন ছিল না, শুধু শান্তি ছিল যে তাদের ছেলে সামনে বসে আছে নিরাপদে। বিহান অনুভব করল যে যাত্রায় সে অনেক কষ্ট দেখেছে, কিন্তু তার সঙ্গে সে মানবিকতাও পেয়েছে। সে এখন বুঝে গিয়েছিল যে প্রত্যেক শহর খারাপ হয় না, আর প্রত্যেক ইউনিফর্ম ভয়ের হয় না। কোথাও কোথাও সেই ইউনিফর্মই সাহায্যের সবচেয়ে শক্ত দেওয়াল হয়ে দাঁড়ায়। ওদিকে ট্রেনে দাঁড়িয়ে মেঘনা নিজের সিনিয়রের বলা কথাগুলো মনে করছিল। নিয়ম জরুরি, কিন্তু মানবিকতা ছাড়া সেগুলো অসম্পূর্ণ। সে মনে মনে ঠিক করে নিয়েছিল যে সামনের পুরো চাকরিতে সে এই ভারসাম্য বজায় রাখবে। এই যাত্রা তার ক্যারিয়ারের প্রথম যাত্রা ছিল, কিন্তু হয়তো সবচেয়ে স্মরণীয়ও। সে নিজেকে বলল যে যদি কখনো তার মনে সন্দেহ আসে, যদি কখনো সঠিক আর ভুলের মাঝে দ্বিধা হয়, তাহলে সে এই দিনটাকে মনে করবে। এই স্মৃতিই তাকে প্রত্যেকবার সঠিক পথ দেখাবে। এই গল্প কোনো খবরের কাগজের শিরোনাম হয়নি, না কোনো চ্যানেলে ব্রেকিং নিউজ হয়েছে, না কেউ তালি বাজিয়েছে, কিন্তু একটা শিশু নিরাপদে বাড়ি পৌঁছেছে, এক মায়ের চোখে আবার শান্তি ফিরে এসেছে, আর এক নতুন টিকিট চেকারের ইউনিফর্ম পরা মেয়ে বুঝে নিয়েছে যে আসল শক্তি কোথায় থাকে। ট্রেন সামনে এগিয়ে চলল, আর জীবনও সামনে এগিয়ে চলল। কোথাও না কোথাও মানবিকতা জিতে গিয়েছিল, আর হয়তো এই জয়ের নামই ভরসা, যা এক কাঁদতে থাকা ছেলে আর এক নতুন টিকিট চেকারের ইউনিফর্মের মাঝে জন্ম নিয়েছিল। যখন আইনের সঙ্গে হৃদয়ও চলতে শুরু করে, তখন রাস্তা ভুল হয় না, বাড়ি পর্যন্ত পৌঁছেই যায়। বন্ধুরা, যদি এই গল্পটা তোমাদের হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে এই ভিডিওতে একটা লাইক অবশ্যই করো। যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। সঙ্গে কমেন্টে তোমার নাম আর তোমার শহরের নাম অবশ্যই লিখো, যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্পগুলো কোথায় কোথায় হৃদয় ছুঁয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আবার দেখা হবে এক নতুন আবেগপূর্ণ গল্প নিয়ে। ততক্ষণ সুখে থেকো, সুস্থ থেকো, আর তোমাদের মা বাবাকে সময় দিও। ধন্যবাদ।